দেখো আমাদের যেটা আসতেছে যে আমরা বাংলা উচ্চারণের স্বর ও ধ্বনির উচ্চারণগুলো শিখছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। ঠিক আছে, এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখো ব্যঞ্জন বর্ণ আমাদের কয়টা? 39টা। ক, খ, গ, ঘ, ঙ, স, স, বর্গীয় জ, ঝ, ইয়া। তারপরে ট, ঠ, ড, ঢ, মধ্যান্যা। আরেকটা ত, থ, দ, ধ, দন্তান্যা। প, ফ, ব, ভ, ম, জ, র, ল। তারপরে হচ্ছে কি রে আগে মূর্ধন্যস্ব, তালবস্য, দন্তস্ব, হ, ডয় বিন্দুরু, ঢয় বিন্দুরু, অন্তস্তয়, খণ্ডক্ত, অনুসার, বিসর্গ, চিন্দুর বিন্দুর। ঠিক আছে, কই অন্তস্থ দুইটা? আচ্ছা আচ্ছা, আপাতত রাখেন, ওরা আসবে পরে। এটা হচ্ছে নি। এখন দেখো এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, এই ব্যঞ্জন বর্ণের মধ্যে প্রথম যদি আমরা বলি এই পর্যন্ত 25টা বর্ণকে আমরা বলি কি স্পর্শ ধ্বনি। এই স্পর্শ ধ্বনিদের উচ্চারণ অ এর মতোই। স্পর্শ ধ্বনিদের উচ্চারণ কার মতো? অ এর মতো। এই দেখো আমরা একটা জিনিস বললাম রতন, তার মানে দেখো রতনের র এর সাথেও অ আছে, ত এর সাথেও অ আছে, দন্তন্যর সাথেও কি আছে রে? অ আছে। মানে কি আদিতেও অ আছে, মধ্যেও আছে, অন্ত। আদিতে রুলস পড়লো কি রতনের পরে র এর পরে কি রে হ্রস্ব দীর্ঘ রুসু দুর্ঘ কিছু নাই, তাহলে র এর কোনো পরিবর্তন নাই, অ র রই থাকলো। তো মাঝখানে আছে, মাঝখানে থাকলে ওটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। আর দন্তন্য আমরা রতন উচ্চারণ করতে রতন বলি না, কি বলি? রতন বলে শেষ করে ফেলে, তাই এর সাথে দন্তন্য কি হবে? হসন্ত। যেমন ধরো আমরা আরেকটা উদাহরণ দিলাম, এরকম অভিষেক, অভিষেক নাকি না বানান ভুলিছে? অভিষেক নাকি না মদিনার হয়ে গেছে? ঠিক আছে, তাহলে অভিষেক যদি আমরা বলি ও হয়ে যাবে ও, তাহলে ভ কার যুক্ত শব্দের কোনো পরিবর্তন নাই। তারপরে মনে রাখবা এই জায়গায় দেখো আমরা একটা জিনিস পড়বো, দন্তস্ব, মূর্ধন্যস্ব এবং তালবস্য, এই তিনটার ক্ষেত্রে আমরা এখন উচ্চারণ শিখি। যদি কোনো জায়গায় তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং কি রে মূর্ধন্যস্ব, এই তিন ছয়ের পরিবর্তে আমরা সবসময় কোনটাকে লিখি? তালবস্য। কি লিখবো? তালবস্য। তবে একটা পার্থক্য যে তবে তবে যদি আমার কি হয়, তবে যদি শয়ের উচ্চারণটা বা তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এর উচ্চারণ ছয়ের মতো হয়, কার মতো? ছয়ের মতো হয়, তাহলে দন্তস্ব বসে। উচ্চারণটা কার মতো হবে? দন্তস্ব এর মতো। তাহলে দেখো যদি কোনো শব্দ, যেমন ধরো আমরা অভিষেক পাইছি না, অভিষেক বানান করলে অভিষেক, তাহলে দেখো শেখ বলি না ছেক বলি? শেখ, তাহলে ছ এর মতো উচ্চারণ। স আসলে আমরা কি লিখবো? তালবস্য। এখন যদি আমার তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এর উচ্চারণটা ছয়ের মতো নয়, ছয়ের মতো হয়, তখন সেটা হচ্ছে কি তালবস্য কি যাবে? তালবস্য না বসায় আমরা কি বসাবো? দন্তস্ব। যেমন ধরো স্মৃতি, স্মৃতি বলি নাকি স্মৃতি বলি? স্মৃতি বলি না, তাহলে দন্তস্বের কোনো পরিবর্তন হবে না। কথাটা কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারি নাই? আমি আবার বলতেছি, এখন আমরা যখন এটাকে স্মৃতি উচ্চারণ করব, স্মৃতি বলি না, আমরা বলি কি স্মৃতি, দন্তস্ব ছয়ের মতো উচ্চারিত হবে, তখন দন্তস্বের কোনো পরিবর্তন, তাহলে কি শ্রী ঐশ্বর্তী। এখন এটা কেন ছয় রিপিলা হইলো? ম কই গেল? এটা আমরা যখন ম ফলার উচ্চারণ করব তখন গিয়ে এগুলা শিখবো না। ঠিক আছে, আপাতত মনে রাখবা এইটা। তাহলে কি হইলো? তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্বর পরিবর্তে আমরা নরমালি কি লিখি? তালবস্য। তবে যদি আমার এদের উচ্চারণটা ছয়ের মতো হয়, তাহলে আমরা ওখানে কি বসাবো? দন্তস্বই বসাবো। ক্লিয়ার? এখন দেখো যদি আমার কখনো ডয় বিন্দু থাকে, তাহলে সেই জায়গায় আমরা লিখবো র, আর যদি ঢয় বিন্দু থাকে তাহলে সেখানে আমরা লিখবো ডয় শূন্য র। কথাটা বুঝতে পারছি? এক এক সিরিয়ালি করে আসতেছি। আর জফলা, রফলা, এগুলা যে লফলা, এগুলা ফলা হিসেবে কাজ করে, তো এগুলা উচ্চারণ আমরা সবার শেষে শিখবো। ঠিক আছে, তাহলে কি রে ডয় বিন্দু যদি থাকে তাহলে আমরা র লিখবো, আর যদি ঢয় বিন্দু থাকে তাহলে আমরা কি বলবো? যেমন ধর আমরা এরকম আশার বানানটা বলে কি রে?
আশার বানানটা কি এরকম না, এরকম, ঠিক আছে। তখন এটা হয়ে যাবে কি সরেয়া তালবশেখের সা ধয় বিন্দু হয়ে যাবে কি, ঠিক আছে। ওকে, এবার দেখো এরকম অনেক ইয়ে আছে, যাই হোক তাহলে ডয় বিন্দু আর ঢয় বিন্দু শেষ। এবার আমাদের যেটা আছে অন্তঃস্থয় নিয়ে আমাদের চিন্তা নাই। খণ্ডত যদি থাকে কি থাকে খণ্ডত, খণ্ডত এর পরিবর্তে আমরা তয় হসন্ত লিখবো, কি লিখবো তয় হসন্ত। যেমন উৎপাদন, যেমন উচ্চারণ দিলাম কি উৎপাদন, ঠিক আছে। তাহলে এটার উচ্চারণ কি হবে রস্যৌ। তাহলে খণ্ডতর পরিবর্তে আমরা কি লিখবো রে উৎ। আর কার যুক্ত শব্দ, কার কোনো পরিবর্তন নাই। দয়কারে দো দন্ত নয় হসন্ত। দয়কারে দো কেন হইলো মাঝে আছে, দয়কারে দো আর দন্ত ন সবার শেষে আছে। আমরা তো উৎপাদনও বলি না, উৎপাদন বলে কি করে দিই শেষ, এজন্য দন্ত নর সাথে কি হবে হসন্ত, ঠিক আছে। বিসর্গ নিয়ে পরে চিন্তা করবো, চিন্দুর বিন্দুর নিয়েও পরে আলোচনা করব, ঠিক আছে। এখন দেখো আমরা যেটা আসতেছি সেটা হচ্ছে কি এখানে একটা যুক্ত বর্ণ আছে ক্ষীয়, কে আছে ক্ষীয়। এটা যদি আমরা ভাঙি, ভাঙলে আমরা কি পাবো ক যোগ মদিনাস্য, কিন্তু উচ্চারণের সময় এর ক যোগ মদিনাস্যের উচ্চারণ আসে না। এটার উচ্চারণ দুই ভাবে, কয়ভাবে হয় দুই ভাবে। যদি আদিতে ক্ষীয় থাকে, কি থাকে আদিতে ক্ষীয় থাকে, তাহলে তার পরিবর্তে লিখে আমরা খ, পরিবর্তে কি লিখবো খ। আর যদি মধ্যে বা অন্তে থাকে, কি থাকে অন্তে ক্ষীয়টা থাকে, তাহলে এটার উচ্চারণ হবে ক লিং যোগ খ। যেমন ধর আমরা একটা উদাহরণ দিলাম, এটা দিলাম ক্ষুধা, ক্ষুধা কি লাগছে ক্ষুধা। তাহলে এখানে ক্ষীয় কি আছে আমার শব্দের আদিতে, তখন এর উচ্চারণ হবে কার মতো ক্ষয়ের মতো। তাহলে আমরা লিখবো কি ক্ষয়ের ক্ষু ধয়াকারে ধা, ঠিক আছে। ধা আছে কি কারযুক্ত শব্দ, কোনো পরিবর্তন নাই। বাট যদি আমার মধ্যে বা অন্তে ক্ষীয় থাকে, তাহলে আমরা দেখো লিখলাম শিক্ষা, ঠিক আছে। তখন তার উচ্চারণটা তালবস্য আছে, কোনো পরিবর্তন নাই তালবস্য। ঋষিকার আছে, ঋষিকার চলে গেল। আর এটার ক্ষীয়র পরিবর্তে আমরা লিখবো রে ক লিং। আর মনে রাখবা যদি এরকম কার থাকে, কারটা হবে পরে যেই শব্দটা আছে, লিঙ্কের সাথে কার কখনো আসবে না, পরে যেই শব্দ আছে তার সাথে আমরা কি করবো কার যুক্ত হবে। তাহলে কি হলো শিক্ষা, শিক্ষা। কে বুঝছো, মাথায় ঢুকছে নি বলো। তাহলে ক্ষয়ের উচ্চারণ কিভাবে হইতে পারে দুই ভাবে হইতে পারে। শব্দের আদিতে যদি থাকে তাহলে কার মতো হবে ক্ষয়ের মতো, আর শব্দের যদি মধ্যে বা শব্দের অন্তে থাকে তাহলে কি হবে ক ক্ষয়ের মতো উচ্চারিত হবে। কথা ক্লিয়ার বলো, বুঝছো কি না। আষাঢ়, হ্যাঁ হ্যাঁ আষাঢ়। এবার দেখো আমরা কই যাচ্ছি, আরেকটা অংশ আছে, দেন আমরা কারে চলে যাব। আরেকটা অংশ হচ্ছে আমাদের ওই যে আমরা বললাম না এই যে এটা বর্গীয় জ যোগ ইয়, এটাকে আমরা ভাঙলে নরমালি কি পাই বর্গীয় জ যোগ ইয়, ঠিক আছে কিনা। এইটা কিন্তু আমার উচ্চারণের সময় এই বর্গীয় জ ইয় উচ্চারিত হবে না। এটারও সেম দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে আদিতে, শব্দের আদিতে যদি থাকে তাহলে উচ্চারণ হবে গয়ে জফলা সিন্দুর বিন্দু বা চন্দ্র বিন্দু, ঠিক আছে। আমরা যখন ছোটবেলায় পড়তাম এরকম করে, দেখো অন্তঃস্থয় খন্দক্ত অনাক্ষর বিসর্গ চিন্দুর বিন্দু, ঠিক আছে। এরকম করে গ্রামে আমাদের বাবা কাকারা পড়াইতো, ঠিক আছে, ওরাও এমনি করে পড়ছে। যখন আমি 5 এ উঠি তখন নাকি এগুলা একটু চেঞ্জ হয়েছে, অনুস্বার খণ্ডত, এটা খণ্ডত অনুস্বার বিসর্গীয়, তারপর হচ্ছে কি চন্দ্রবিন্দু, আর আমরা পড়ছি এরকম করে চিন্দুর বিন্দুর করে, ঠিক আছে। তাহলে দেখো শব্দের আদি হলে কার মতো উচ্চারণ হবে গ জফলা আকার সিন্দুর বিন্দু, ঠিক আছে। আর শব্দের যদি মধ্যে হয়, শব্দের মধ্যে বা অন্তে যদি হয়, যদি অন্তে হয় তাহলে তার উচ্চারণ হবে গ যোগ গ জফলা, গ লিং গ, আবার লিঙ্গ মনে রাখো না, ঠিক আছে। এনাও চিন্দুর বিন্দু, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দেই, শব্দের আদিতে যেমন জ্ঞান, তাহলে উচ্চারণটা হবে কি রে গয় জফলা আকার সিন্দুর বিন্দুর দন্তন্য, ঠিক আছে। আবার এইটাকে যদি আমরা করি বিজ্ঞান, কি করি রে বিজ্ঞান, তাহলে কি হবে বয়সিকারে বি, তারপরে ওটাকে ভাঙলাম আমরা কি গয় লিং, তারপরে কি রে গয়াকারে গা,
দন্তন্বয় হসন্ত। কে কে বুঝছো বলো? আর এখানে কি আসবে? চিন্দুর বিন্দুর। কে কে বুঝছো বলো? মাথায় ঢুকছে না মনে হয়? তাহলে যদি আমাদের এই যে অংশটা থাকে বর্গীয় যোগ ইয়, তাহলে আমরা যদি শব্দের আদিতে পাই তাহলে কার মতো উচ্চারিত হবে? গয়ে জফলা। আর যদি শব্দের মধ্যে বা শব্দের অন্তে হয় তাহলে কি হবে? গ লিং গয় চন্দ্র বিন্দু। ঠিক আছে, প্রথমে আমরা জ্ঞান বললাম, এটা হলো জ্ঞান, আর বিজ্ঞান বললে বিজ্ঞান। কথাটা বুঝতে পারছি? কে কে মাথায় ঢুকছে নি? তাহলে দেখো আমাদের নরমাল যেই হচ্ছে কিগুলা ছিল ব্যঞ্জন বর্ণের উচ্চারণ গুলো আমাদের মোটামুটি শেষ। এখন আমরা কিছু ব্যতিক্রম ধর্মী বলবো না। আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। এবং ব্যঞ্জন বর্ণে কয়টা কার আছে? 6টা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপে কার বলে না ফলা বলে? ফলা। ফলা আছে কয়টা? 6টা। ম ফলা, ব ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, আর কি রে? ন ফলা। ঠিক আছে, এই যে ফলাগুলোর এখন আমরা উচ্চারণ শিখবো। এই পর্যন্ত কার কার বুঝতে পারছো বলো? এই জিনিসগুলো বুঝছো তো, পরিবর্তন গুলা? তাহলে প্রথমে আসো আমরা ব ফলা নিয়ে আলোচনা করি। কি ফলা? ব ফলা। কি বললাম রে? ব ফলা। দেখো রুলস নাম্বার 1, মনে রাখবা শব্দের আদিতে ব ফলা থাকলে, শব্দের আদিতে ব ফলা থাকলে তা অনুচ্চারিত হয়, তা অনুচ্চারিত থাকে। অনুচ্চারিত মানে কি? তার কোনো উচ্চারণ হয় না। যেমন ধর আমরা একটা উদাহরণ দিলাম, ত্বক। কি উচ্চারণ দিলাম? ত্বক। দেখো তয়ের সাথে আমার কি আছে? ব ফলা আছে। ঠিক আছে, তাহলে শব্দের একদম আদি শব্দের সাথে যুক্ত আছে, তাহলে এর উচ্চারণটা হবে কি রে? ওর কোনো উচ্চারণ হবে না। তো কয় হসন্ত ত্বক। কয়ের সাথে হসন্ত কেন আসলে বুঝছো তো? কারণ আমরা তো ত্বকও বলি না, ত্বক বলে বন্ধ করে ফেলি, এই জন্য কয় হসন্ত। এরকম আরো শব্দ যদি তুমি দেখো, যেমন ধরো ধ্বনি। কি হইলো? ধ্বনি। এটার উচ্চারণ কি হবে বলো তো? তুমি বলো এটার উচ্চারণ কি হবে? ধ্বনি তো বুঝলাম, একদম বানান করে বলো কি হবে? ধ হয় নাই। দেখো মাথায় এইগুলাই কেস করতে হবে। মূর্ধন্য সে নিয়ে আসে না, ঋষিকার থাকলে অ কি হয়ে যায়? ওকার হয়ে যায়। তাহলে উচ্চারণ হবে কি? ধ্বনি। কথা বুঝতে পারছি? এগুলো একদম কেস করতে হবে। জানি একদিনে সম্ভব না, আমরা এইটা রুলস গুলা শেষ করার পরে 3 দিন খালি প্র্যাকটিস করব। ঠিক আছে, সমস্যা নেই। দেখো ধয়ের সাথে অ আছে, অ এর পরে রস্যই দীর্ঘ রুসুকার দুর্গার থাকলে আমরা কি অ কি হয়ে যায়? ও হয়ে যায়। ধ আর ধ থাকবে না, ধ হয়ে যাবে ধয় কারে ধ, নয় ঋষিকার। আর কার যুক্ত শব্দের কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, এবং ধরো এরকম আছে দ্বিতীয়। কি বললাম? দ্বিতীয়। তাহলে এটার উচ্চারণ কি হবে বলো তো? একজন বলো, মহিলা বলো, স্বর্ণা খাতুন। দেখো বলো রস্যইকার টস্যইকার কি? তাহলে এখানে দয়ের সাথে ব ফল আছে, এর কোনো উচ্চারণ হবে না। তাহলে দয়সিকারে দি, তয় দীর্ঘই থাকবে না। মনে রাখবা বাংলার উচ্চারণের ক্ষেত্রে সবসময় দীর্ঘিকার কি হয়ে যায়? ঋষিকারে পরিণত। দ্বিতি অ, অ এর সাথে অন্তস্থের সাথে অ আসতেছে, তাহলে দ্বিতীয়। কি হলো উচ্চারণটা? দ্বিতীয়। ঠিক আছে, বুঝতে পারছি কে কে বলো? শেষ। তাহলে শব্দের আদিতে তাহলে দেখো সবাই, এবার আমরা যে জিনিসটা আছে সেটা 2 নাম্বার রুলসে আসি। শব্দের মধ্যে ও শব্দের অন্তে কিরে ব ফলা থাকলে, ব ফলা থাকলে ওই শব্দ ওই বর্ণের দীপ্ত হয়। দীপ্ত মানে বুঝো? দীপ্ত মানে কি বলতো? 2 বার উচ্চারিত হয়। কয়বার? 2 বার। যেমন ধরো তোমাকে আমি বানানটাই দিলাম দীপ্ত। প্রথমে আছে উচ্চারণ নাই, তো হিসেবে দি। দীপ্ত আছে না ত, কার সাথে যুক্ত? ত এর সাথে। তাহলে তকে কি করতে হবে? 2 বার। কল আসছে কোন শালারে? চলে গেছে।
থাক। দ্বিত্ব বানান করলে আমার কি হবে? দ্বিত ত দুইবার আনতে হবে, তাহলে একটার সাথে আমরা লিঙ্ক দিব, আর ত উচ্চারণ করলে দ্বিত অ এর পূর্ণ রূপ আসছে, তাহলে কি হবে? দ্বিত। ঠিক আছে, কি হবে বুঝছো? যেমন ধরো আমরা বানান করি ঈশ্বর, এটা আমি করবো না, তোমরা করো, আগে দেখবো খাতায়। আছে দেখো, ঈশ্বর মানটা কি হবে? দীর্ঘই খেয়ে যাবে রস্যই, কারণ দীর্ঘইর পরিবর্তে বাংলা বা উচ্চারণ কি হয়? রস্যই ব্যবহার করা হয়, রস্যই। ইস রয় হসন্ত ঈশ্বর। আর বিশ্বমান করলে কি আমার হবে? বিশ্ব। ঠিক আছে, কারণ তালবস্য দুইবার উচ্চারিত হবে। এখন এখানে একটা জিনিস, এখানে এরকম কোনো উদাহরণ পাইলাম না, একটা এরকম উদাহরণ খুঁজতেছি যে যখন তোমরা জানো কিনা অল্প প্রাণ মহাপ্রাণ কাকে বলা হয়? যে শব্দ উচ্চারণ করার সময় বা যে বর্ণটা উচ্চারণ করার সময় আমার কম পরিমাণ বায়ু নির্গত থাকে, অল্প প্রাণ। আর যেটা হচ্ছে কি বেশি বায়ু বের হয় তাকে বলা কি? মহাপ্রাণ। ক এবং গ হচ্ছে অল্প প্রাণ, এবং খ এবং কি রে ঘ হচ্ছে মহাপ্রাণ। যদি কখনো এরকম কোনো খ বা ঘ বা ছ অথবা কি রে ঝ এদের দ্বিত্ব করার লাগে, দ্বিত্ব করার সময় কিন্তু ওই শব্দটাকে দুইবার লেখা যাবে না, বুঝতে পারছি? তার আগের যে অল্প প্রাণ ধ্বনি আছে সেটাকে নিতে হবে। এমন একটা উদাহরণ খুঁজো তো, যেমন ধরো এই যে বি ধস্ত, ঠিক আছে? বফলাটা কার সাথে আছে? ধয়ের সাথে আছে, ঠিক আছে কিনা? ধ তুমি যদি ওই শাড়িটা দেওয়া যাও, ত থ দ ধ, এই যে ধয়ের আমার কি করতে হচ্ছে? দীপ্ত করা লাগতেছে। যখন ধয়ের দীপ্ত করবো সেটা মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনির দীপ্ত ওকে দিয়ে কখনো করা যাবে না। তার আগে আমার কি করতে হবে? তার অল্প প্রাণ ধ্বনিটাকে নিতে হবে। যেমন ধরো বি ধয়ের জায়গায় বিত, বুঝতে পারছি? তারপরে ধস তো, ঠিক আছে? এখানে ধ্বস্ত হবে না, কারণ আমরা সব জায়গায় ওগার আনলে চলবে না, আমরা উচ্চারণটা আমাকে মাথায় আনতে হবে। বিধ্বস্ত বলি না, বিধ্বস্ত বলি, ঠিক আছে? এই জন্য ধ্বস্ত, ঠিক আছে? এটা নিয়ম নাই, এটা হচ্ছে তুমি মনে রাখবা যে কখনো বিশেষ দ্রষ্টব্য আকারে লিখে রাখতে পারো কি? মহাপ্রাণ ধ্বনির দ্বিত্ব করতে তার আগে কিরে অল্প প্রাণ ধ্বনিকে নিতে হয়। কথাটা বুঝতে পারছি? অল্প প্রাণ ধ্বনিকে নিতে হবে, এইভাবে লিখে রাখতে পারো তুমি। তাহলে দুইটা রুলস গেল, এখন দুইটা রুলস না তিনটা রুলস হয়েছে। একটা হচ্ছে মধ্যে, আরেকটা কি রে? অন্তে। এবার 3 নাম্বার রুলস আসো, সন্ধিযুক্ত ও সমাসবদ্ধ পদে কিরে ব ফলা থাকলে বয়ের পূর্ণ উচ্চারণ হয়, বয়ের পূর্ণ উচ্চারণ হয়। এখানে বয়ের কি করব? পূর্ণ উচ্চারণ করবো। যেমন একটা উদাহরণ দিই, উদ্বেগ, কিন্তু উদ্বেগ হবে না, ঠিক আছে? এটা সমাসবদ্ধ একটা পদ, কারণ সমাসবদ্ধ পদ কেন সেটার জন্য আমাদের সমাস করতে হবে, ঠিক আছে কিনা? তো ওইটার নাম করবো আপাতত দেখো, এটা সমাসবদ্ধ পদ। তাহলে এটার নাম কি? উদ্বেগ না, কারণ আমরা নিয়ম জানি কি মাঝে যদি ব ফলা থাকে তার কি হয়? দ্বিত্ব হয়। তাহলে এটা যে আমি উদ্বেগ লিখি, সরি উদ্বেগ, এটা কিন্তু কি হবে আমার? ভুল। তাহলে এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, যেখানে বা সন্ধি উদ যোগ বেগ, এরকম করে আমরা বের করি না? উদ যোগ বেগ, এই সন্ধিবদ্ধ পদ বা সমাসবদ্ধ পদে বয়ের উচ্চারণটা কি করতে হবে? পূর্ণ। তাহলে আমাদের এখানে উদ্বেগ না লিখে এইভাবে লিখবো কি? উদ্বেগ হসন্ত। কথাটা বুঝতে পারছি? কথা বুঝছো কিনা? এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ধরো দিগ্বিজয়, দিক বি জয়, তাহলে এটা উচ্চারণ কি হবে রে? দিক
বি জ অন্তস্তয় জয় বিজয় বিজয়। এবার যাই কি 15 বলতে হ্যাঁ দিক গ গ। ওকে এটা গেল। এবার আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে কোথায়, যদি আমাদের যুক্ত বর্ণের সাথে ব ফলা থাকে, কিসের সাথে যুক্ত, কয় নাম্বার এটা 4 নাম্বার রুলস না, যুক্ত বর্ণের সাথে ব ফলা থাকলে তার তা অনুচ্চারিত থাকে, কি থাকে অনুচ্চারিত থাকে, ঠিক আছে। যেমন ধর আমরা বললাম উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস, এরকম না, করো এই দুইটা করো। আরেকটা করো তত্ত্ব, এই তিনটার উচ্চারণ করো। শেষ নি করাইছে, আমি আমি করে দিচ্ছি। চ ছ একটা যুক্ত বর্ণ, তার সাথে বফল আছে, তাহলে কোনো উচ্চারণ হবে না, তাহলে কি হবে উচ্ছা তালবস্য উচ্ছ্বাস। আর জলোচ্ছ্বাস জ রয়গারের লো চ লিং 6 এগারের ছা দ্বন্দ্ব হয়ে যাবে কি রে তালবস্য। তত্ত্ব কি ত তয় হসন্ত তয় গারে তো, কেন, কারণ এই যে এখানে আমরা এটার মানে কি বলতো, এটা মানে কি ত লিং তো, তাই না। আর তত্ত্ব হইলো কেন, ওকার হইলো কেন, কারণ ওই যে সবার শেষে কি আছে ও উচ্চারিত, তত্ত্ব অয়ের উচ্চারণ আছে, এই জন্য হয়ে গেল তত্ত্ব। ওকে কেউ উচ্চ বলো। তাহলে 5 নাম্বার যদি রুলস আসে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি উপসর্গের সাথে ব ফলার পূর্ণ উচ্চারণ হয়, ফলার পূর্ণ উচ্চারণ হয়, পূর্ণ উচ্চারণ হয়। যেমন ধরো উদ্বাস্তু, উদ্বাস্তু, ঠিক আছে, সরি বানানটা ভুল করছি আমি, উদ্বাস্তু, উদ্বাস্তু, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই উদ্বাস্তু, ঠিক আছে। আর এটা এরকম ধরো, আর এটা উচ্চারণ হবে কি উদ বাস, বাস বাস না বাস বলো তো, বাস 6 এর মতো উচ্চারণ আছে, তাহলে দন্তস্ব তালবস্য হবে না, উদ্বাস তয় সুগারে তু, ঠিক আছে। কে বলো। এবং লাস্ট রুলস হচ্ছে 6 নাম্বার, ব এবং ময়ের সাথে ব ফলা থাকলে, ফলা থাকলে তার কি রে পূর্ণ উচ্চারণ হয়, পূর্ণ উচ্চারণ হয়। যেমন ধরো 90 আব্বা, ঠিক আছে 90 আব্বা। আর এটা শব্দ আমরা যদি বলি 90 আব্বা, সম্বল, এই তিনটা করো, 90 আব্বা এবং সম্বল। পারছো সবাই, দেখো এটা কি হবে দন্তন্য ব বয়কার বো রস্যই, কেন ওকার হইলে বলতো রস্যই কার আছে এই জন্য 90, ঠিক আছে।
আব্বা, সরেয়া বয় হসন্ত বয় আকারে বা। সম্বল, দন্তস্ব কি হবে? আমরা সম্বল বলি না, কি বলি? সম্বল বলি। দন্তস্ব কি যাবে? তালবস্য স, ময় হসন্ত বয়কারে বো ল, সম্বল। এই বইয়ে একটা জিনিস ভুল লাগতেছে, এই বইয়ে কিছু কিছু জিনিস ভুল আছে, ঠিক আছে কিনা? কিছু কিছু জায়গায় ওকার ইউজ করে, আবার কিছু কিছু জায়গায় কি করে না, ওকার ইউজ করে না। তোমরা মাঝে মনে রাখবা যে শব্দের মাঝে অ আসলে এটা ও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার কিনা বলো? তাহলে ব ফলার আমাদের এই 6টা রুলস শেষ, এটা পড়লে আমাদের ব ফলা শেষ। এবার আমরা যাবো কি ম ফলা, বুঝা যাচ্ছি? ম ফলা, ম ফলা বুঝো? কোন শব্দের সাথে কি হবে? ম ফলা, ম যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? ম। তাহলে সেম আগের মতো শব্দের আদিতে যদি ম ফলা থাকে, শব্দের আদিতে ম ফলা অনুচ্চারিত থাকে, অনুচ্চারিত থাকে, তবে যে শব্দের সাথে সাথে ম ফলা থাকে থাকবে তার উপর চিন্দুর বিন্দু দিতে হবে। কি করতে হবে? চিন্দুর বিন্দু দিতে হবে। যেমন ধর আমরা যে শ্মশান, একদম শব্দের শুরুতে ম ফলা আছে না? কিরে বলে না কথা? শ্মশান, শ্মশান। তাহলে উচ্চারণ আমরা শমশান বলি, হিন্দিতে আমরা কথা বলি না, শমশান। হিন্দিতে বলে শমশান, বাংলায় কিন্তু শমশান না, বাংলা হচ্ছে কি শ্মশান। যেন ময়ের কোনো উচ্চারণ হবে না, তবে কি করবো? স, চিন্দুর বিন্দুর সাগরের সা, দন্তন্বয় হসন্ত। যেমন আমরা একটু আগে বললাম স্মৃতি, কিরে স্মৃতি, এটা হবে কি? শ্রী তয়সী, তবে এখানে কি আসবে? চিন্দুর বিন্দুর। যেমন স্মরণ, তাহলে উচ্চারণটা কি হবে? স্মরণ, স্মরণ। স্মরণের ক্ষেত্রে ছ না আসে তা কি হয়? তালবস্য স, রয় করে রো। মনে রাখবা বাংলা উচ্চারণে মূর্ধন্য কখনো ইউজ হয় না, কি হবে? দন্তন্য। স্মরণ হসন্ত, স্মরণ। তাহলে এখানে কি হবে? চন্দ্রবিন্দু। ওকে, শেষ। 2 নম্বর রুলসে যাই। 2 নম্বর রুলস হচ্ছে কি? শব্দের মধ্যে ওই আগের মতোই, শব্দের মধ্যে বা অন্তে ম ফলা থাকলে ওই শব্দের কি হবে? দ্বিত্ব হবে। কি হবে? দ্বিত্ব হবে। কি হবে? দ্বিত্ব। তবে ম ফলা উঠে গেলে ওখানে কি রাখতে হবে? চিন্দুর বিন্দু আমাকে কি দিতে হবে রে? মাস দিতে হবে। কথাটা বুঝতে পারছি? যেমন ধর আমরা বলি গ্রীষ্ম, তারপর হচ্ছে রশ্মি, তারপরে হচ্ছে ধরো বিস্ময়, এই 3টা শব্দ, ঠিক আছে? এখন ধরো আমরা গ্রীষ্ম বলি, কিন্তু আমাদের বাংলা উচ্চারণের নিয়ম যেটা ভুল, গ্রীষ্ম না, গ্রীষ্ম। রশ্মি, নট রশ্মি। আর বিস্ময় না, এটা কি? বিস্ময়, ঠিক আছে? গ্রীষ্ম, দেখো গয়ের ফলা দীর্ঘিকার কি যাবে রে? রস্যইকার, গ্রীষ। তাহলে গ্রীষ তো বলি না, ছটা আসে না, তার বসে গ্রীষ, অবশ্যই চিন্দুর বিন্দুর। হয়েছে নি? দেখো
গ্রীষ্ম, এটার নাম হবে কি রে? রশ্মি কেন হইলো? রয়কার রো কেন হইলো? ঋষিকার আছে, রশ্মি। আর এটার নাম হবে কি? বিস্ময় না, এটা উচ্চারণ হবে কি? বিশ্ব অন্তস্থয় হসন্ত, বিস্ময়। ঠিক আছে, সিন্দুর বিন্দু তো মাস্ট। এলে গেল বিস্ময়, শয় হবে, বিস্ময় হবে না, এটার উচ্চারণটা একটু ব্যতিক্রম আর কি। বিস্ময় হবে না, এটা হবে বিস্ময়। ক্লিয়ার? এটা 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলস যদি আসি, লেখো গ উমা দন্তন্য ল, এই কয়টা শব্দ, তারপরে ম, এই শব্দগুলোর সাথে, শব্দের সাথে, মানে এই ধ্বনিগুলোর সাথে যদি, ধ্বনির সাথে কি রে, ম ফলা থাকলে তার পূর্ণ উচ্চারণ হয়। কি হয়? পূর্ণ উচ্চারণ হয়। যেমন ধরো যুগ্ম, এটা যোগ্য না কিন্তু, ঠিক আছে, এটা হয়ে যাবে কি? যুগ্ম। কেন? আমরা বলি যে এই শব্দগুলোর ক্ষেত্রে কি রে, অবশ্যই, যেমন বাগ্মী, বাগ্মী না, ঠিক আছে, এটার উচ্চারণ হবে কি? বাগ্মী। বাগ্মী মানে কি বলতো? বক্তৃতা দানে পটু যেই ব্যক্তিগুলো, তাদেরকে বলা হয় কি? বাগ্মী। তাহলে যুগ্মর উচ্চারণটা হবে কি? জু উন্তর্য মনে রাখবা, দন্ত বর্গীয় জ, বড় হাতের জ কি হবে? ছোট হাতের জ এ পরিণত হবে বর্গীয় জ, রুসুকার যুগ, ময়কারে ম, কারণ এখানে আর ম ফলা হিসেবে থাকবে না, তার কি হবে রে? পূর্ণ উচ্চারণ হবে। যেমন বাগ্মীর ক্ষেত্রে উচ্চারণ হবে বাক, ময়সিকারে মি, আর পূর্ণ উচ্চারণ হলে চিন্দুর বিন্দু দেওয়ার দরকার পড়বে না। কথাটা বুঝতে পারছি? যেমন আরো দুটা উদাহরণ দিচ্ছি, সম্মান আর বাল্মীকি, বাল্মীকি, এই দুটা উচ্চারণ করো। দেখো এখানে তাহলে সম্মান কি হবে রে? স দ্বন্দ্ব কি যাবে? তালবস্য, সম মা। আর বাল্মীকি হবে কি? বাল মহিষের মি, কয় শিকারে কি, দীর্ঘিকার কি যাবে? ঋষিকারে পরিণত হবে। ওকে, শেষ। এখন দেখো 4 নাম্বার রুলসে চলে যাচ্ছি। বুঝতেছো নি পড়া? নতুন মহিলা কি বুঝতেছে? যারা আজকে একদম নতুন, বুঝতেছো নি পড়া? বুঝতেছো পিছনে? দেখো তাহলে আমাদের 4 নাম্বার রুলস, যুক্ত বর্ণের সাথে, যুক্ত বর্ণের সাথে ম ফলা থাকলে, ম ফলা থাকলে তার উচ্চারণ হয় না, তার উচ্চারণ হয় না। যেমন ধরো লক্ষণ, লক্ষণের বানানটা ঠিক আছে, লক্ষণ। আর একটা যদি আমরা এরকম শব্দ বলি, ম আছে, এরকম যুক্ত বর্ণের সাথে ম আছে, সূক্ষ্ম, হ্যাঁ। আর একটা শব্দ বলি আমরা এরকম যক্ষা, এগুলো আছে না? দেখো লক্ষণ, সূক্ষ্ম আর কি যক্ষা, যুক্ত বর্ণের সাথে আমাদের আছে, ঠিক আছে। লক্ষণ ল হয়ে যাবে লয়কারের ল। কেন লয়কারের ল? কোন শব্দের পরে যদি ক্ষীয় থাকে তাহলে অ ও হয়ে যায়, লোক খো, মূর্ধন্য কি যাবে? দন্তন্য। সূক্ষ্ম তাহলে কি হবে? দন্তস্ব হয়ে যাবে তালবস্য। সু কানযুক্ত শব্দের কোনো পরিবর্তন নাই, সূক্ষ্ম, ঠিক আছে। আর ওই যে বললাম না, পরেরটাতে আমাদের কি করতে হবে? চিন্দু বিন্দু আর যোগ খাবে কিনা, বর্গীয় জয়গারে যোগ, ক্ষয়াগারে খা, ঠিক আছে। এ বুঝছো বলো? মনে রাখবা ম ফলা যেখান থেকে উঠে যাবে সেখানে আমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? চন্দ্র বিন্দু ইউজ করতেই হবে। আর লাস্ট 5 নাম্বার যদি রুলস বলি, সেক্ষেত্রে আমাদের কি আছে? এক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, কিছু কিছু শব্দ
এমনিতেই হচ্ছে কি রে মফলা ময়ের মতোই থাকে, যেমন কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের অটোমেটিক ওই ময়ের মতো যায়, তাহলে কি হবে কুষ্মাণ্ড, ঠিক আছে। হ্যাঁ কুশ আর ধরে রাখো এখানে কুষ্মাণ্ড, ঠিক আছে, ক্লিয়ার। মানে এগুলা ব্যতিক্রম, এটার কোনো আছে না কতগুলা নিয়ম, এখানে কোনো কি নাই রে, নিয়ম খাটে না, ঠিক আছে কিনা, ওইটাই হচ্ছে এরকম শব্দ। শেষ, এবার যাও জফলা। জফলার ক্ষেত্রেও সেম, জফলা। 1 নম্বর রুল, শব্দের আদিতে জফলা এর উচ্চারণ হয় না, হয় না বলা যাবে না, এটা এইভাবে লিখি, এটা হচ্ছে এক্রান্ত হয়, এক্রান্ত, ঠিক আছে। যেমন ধরো আমরা ব্যথা, ওই যা আছে তাই, বে ফয়াকারে থা, ঠিক আছে। জফলা যদি শব্দের আদিতে থাকে তাহলে ওটা এ ক্রান্ত হয়, এ, তার মধ্যে উচ্চারণ হয় এর মতো, ঠিক আছে। যেমন ব্যতীত, ব্যতীত, তাহলে এটা কি হবে বে, যা আছে তাই, তয় শিকারে তি, আর কি রে তয় করে তো, ঠিক আছে, ব্যতীত। 2 নম্বর আগের মতোই, শব্দের মধ্যে, মধ্যে ও অন্তে কিরে জফলা থাকলে, অন্তে জফলা থাকলে ওই শব্দের কি ঘটে, দ্বিত্ব ঘটে, কি করে দ্বিত্ব। যেমন ধরো আমরা কি বলবো শস্য, ঠিক আছে, তাহলে স কিন্তু স থাকবে না, স হয়ে যাবে কি রে ওকার, শস্য, বুঝতে পারছি রে কেন বলতো, তালবস্য আছে, আমরা আগেই বলছিলাম না অ এর পরে যদি জফলা থাকে তাহলে ওইটা কি হয়ে উকারে যায় না, শস্য, ঠিক আছে। এবারে দেখো বন্য, তাহলে কি হবে বন নো, কথা বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের শব্দের মধ্যে এবং শব্দের যদি অন্তয়ে থাকে, অত্যন্ত, কারণ করো অত্যন্ত, তাহলে অত্যন্ত হইলে কি হবে রে, ও হয়ে যাবে কি ও, কেন বলতো জফলা আছে, ও হয়ে যাবে কি ও, অত্যন্ত, ঠিক আছে, এটার উচ্চারণ হবে কি অত্যন্ত, বুঝাইতে পারছি। ও হয়ে গেছে কেন, জফলা আছে, জফলা তয়ের সাথে আছে, মানে তয়ের কি হবে দ্বিত্ব, অত্যন্ত, দন্তন্বয়ের সাথে ত যুক্ত আছে, আর লাস্টে দিয়ে উচ্চারণ করলে অ আসতেছে, অত্যন্ত, এই জন্য ও হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একটা, দুইটা, তিনটা রুলস হইলো। এবার যদি বলো যুক্ত বর্ণের সাথে যদি আবার জফলা থাকে, কি থাকে, যুক্ত বর্ণের সাথে জফলা থাকলে, আর এখানে 1 2 3 হয়ে গেছে, মধ্যে অন্তে, ঠিক আছে, জফলা থাকলে তাদের কি হয় না, তাদের জফলার কি হয় না রে, জফলার উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না, ঠিক আছে। যেমন ধরো আমরা বলতে পারি এরকম অন্ত দারিদ্র, অন্ত দয়রফলা জফলা, ঠিক আছে। বলো সন্ন্যাসী কি হবে, দন্তস্ব হয়ে যাবে তালবস্য, তাহলে হবে কি ওকার শোন না, জফলার কোনো নাই, দন্তন 2 বার আছে, সন্না, দন্তস্ব হয়ে যাবে কি রে তালবস্য, দীর্ঘিকার হয়ে যাবে ঋষিকার, ওকে। অন্ত, অ হয়ে যাবে ও, দন্তন্য লিং, তো এখানে অন্ত, অন্ত, আর দারিদ্র কি হয়ে যাবে দা রয়েছে রি, আর দয়রফলা আছে না রে, দয়রফলা ওকার, দারিদ, দিত্য হবে, দিত্য, দারিদ্র, ওকে। এই হচ্ছে জফলা। যাই হোক তোমরা চলে যাও মেডিকেল অ্যাডমিশন যারা করবা, আর আমি দেখলে র ফলাটা শিখাই দিই, বেশি সময় নাই, শেষ হচ্ছে না, র ফলাটা 2 মিনিট লাগবে, র ফলা
কি ম্যাথমেটিক্স আছে 2 মিনিট লাগবে 2 জাস্ট খালি র ফলাটা দেখে নাও র ফলা যেখানে থাকুক তার দ্বিত্ব এবং ওকার হয়ে যাবে কি হয়ে যাবে ওকার এটা আমি পরে আরো দিব না র ফলা যদি থাকে যেমন প্রভাত আছে না তাহলে কি হবে প্রভাত শব্দের আদিতে হইলে ওকার হয়ে যাবে আর শব্দের মধ্যে এবং শব্দের অন্ত হইলে আমার কি করা লাগবে দ্বিত্ব করা লাগবে তার মানে এটা আগের রুলস বাই শেষ বুঝা নাই তাহলে আদিতে কি হবে আদিতে যদি র ফলা থাকে তাহলে ওকার হয়ে যাবে ঠিক আছে যেমন প্রশান্ত হ্যাঁ তাহলে কি হবে ঠিক আছে আর শব্দের মধ্যে বা অন্তে যদি থাকে তাহলে কি রে দ্বিত্ব হবে কি হবে দ্বিত্ব যেমন রাত্রি তাহলে কি হবে রায়গারে রা তয়ের সাথে রফল আছে না তয় হসন্ত আবার তয় রিফিলা ঋষিকার রফলা আবার কিন্তু উজ্জ্বল হয়ে যাবে না আগের বেলায় কিন্তু জফলা ভেনিশ হয়ে গেছিল তারপরে বফলা ফিনিশ হয়ে গেছিল মফলা ফিনিশ হয়ে গেছিল কিন্তু এখানে কোনো ভেনিশ হবে না কথা বুঝতে পারছি শেষ আমাদের বাংলা বানানের নিয়ম